আমরা অনেক সময় অপূর্ণ ইচ্ছেগুলোকে কল্পনায় সত্যি করে দেই, তবে কল্পনার বাস্তবতা যে এক না এই পার্থক্যটাও আমরা বুঝি। কিন্তু যদি কেউ কল্পনার জগৎ আর বাস্তবের তফাৎ ভুলে যায় এবং কল্পনার জগৎটাকেই সত্যি ভাবতে শুরু করে, তাহলে বাস্তব জীবনে তার ওপরে কেমন প্রভাব পড়বে? সে কি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে? আসুন মারাঠি সিনেমা জারান থেকে এমনই এক কল্পনার জগতে হারিয়ে যাওয়া মেয়ের গল্প শুনে আসি। একটি বাড়িতে গাঙ্গুটি নামের এক তান্ত্রিক ভাড়া থাকত। সে ওই বাড়িতেই কালো জাদুর চর্চা করত। তার এই কালো জাদুর ব্যাপারে জানতে পেরে বাড়ির মালিক তাকে বের করে দেয়। তবে গাঙ্গুটি চলে যাবার আগে বলে যায় সে বাড়িওয়ালার মেয়ে রাধার ওপরে কালো জাদু করেছে। এই কথায় সবাই বেশ ঘাবড়ে যায়। এরপরে বেশ কয়েক বছর কেটে যায়। রাধা এখন বিয়ে শাদী করে সংসার করছে। সে শহরে মেয়েকে নিয়ে একা বাসায় থাকে। রাধার স্বামী কাজের সুবাদে দেশের বাইরে থাকে। রাধার সকালের প্রধান রুটিন হলো মেয়ে সাইকে রেডি করে স্কুলে পাঠানো। তো প্রতিদিনের মতো সাইকে স্কুলের জন্য বের করে দিয়ে রাধা ঘরে ফিরে আসে। কিন্তু ঘরে ফিরতেই তার মনটা কেমন উদাস হয়ে যায়। বিশেষ করে স্বামীর ফটোর দিকে তাকাতেই সে অস্থির এবং আপসেট হয়ে পড়ে। পুরনো অতীতের স্মৃতি তাকে পীড়া দিচ্ছিল। এই জন্য সে রেডি হয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সাইকিয়াট্রিস্ট ধনঞ্জয় রাধার বাবার বন্ধু। তার কাছেই সে ছোটবেলা থেকে মানসিক চিকিৎসা করাচ্ছে। রাধা ডাক্তার ধনঞ্জয়কে বলে এখানে সে খুব আপসেট ফিল করছে, তাই সে গ্রামের বাড়িতে যেতে চায়। কিন্তু তার গ্রামের বাড়িতে যাওয়া ঠিক হবে কি না এই ব্যাপারে মন স্থির করতে পারছে না। ছোটবেলার স্মৃতি মনে পড়লে এখনও রাধার গা শিউরে ওঠে। এই জন্য লাস্ট কয়েক বছরে সে মাত্র 5 বার গ্রামের বাড়িতে গিয়েছে। ডাক্তার ধনঞ্জয় রাধাকে নিশ্চিন্তে গ্রামের বাড়িতে যেতে বলে। সবার মাঝে থাকলে তার মনটাও ভালো থাকবে। ডাক্তার তাকে এক কৌটা ওষুধ দিয়ে বলে বেশি ডিপ্রেশন হলে যেন সে এই ওষুধ খায়। রাধা জিজ্ঞেস করে কখন বেশি ডিপ্রেশন হচ্ছে এটা সে বুঝবে কিভাবে? ডাক্তার জানায় বেশি আপসেট লাগলে বা কিছু ভাল লাগছে না এমন ফিল হলে বুঝতে হবে সে বেশি ডিপ্রেশনে আছে। তখন রাধার কয়েক মাস আগে হওয়া একটা অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে। সে তার স্বামী শেখর এবং সাই মিলে প্রাইভেট কারে করে যাচ্ছিল। তখন সামনে থেকে আসা একটা ট্রাকে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই ব্যাপারে রাধা নতুন করে আর ডাক্তারের সাথে কোনো আলোচনা করে না। পরের দিন সে সাইকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে রাধা সাইকে এটা সেটা জিজ্ঞেস করে, তবে সাই তেমন কোনো উত্তর দিচ্ছিল না, শুধু বাইরের দিকে তাকিয়েছিল। রাধা তার স্বামী শেখরকে ফোন দেয় এবং তার খাওয়া দাওয়ার খোঁজ খবর নেয়। সে সাইকে বাবার সাথে কথা বলার জন্য বলে, তবে সাই মাথা ঝাঁকিয়ে না বলে দেয়। সাই শেখরকে বলে সাইয়ের মন খারাপ, শেখর দেশে ফিরলে তবেই হয়তো সাই তার সাথে কথা বলবে। তো এভাবে গল্পে গল্পে রাধা বাড়িতে পৌঁছে যায়। কিন্তু বাড়ির চৌকাঠে পা রাখতে গিয়ে আবারও পুরনো আতঙ্কে তার গায়ে কাটা দিয়ে ওঠে। গাঙ্গুটির কালো জাদুর স্মৃতি তাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। তবুও দ্বিধা কাটিয়ে সে বাড়ির চৌকাঠে পা রেখে উঠানে চলে আসে। রাধাদের যৌথ পরিবার, তাকে দেখে সবাই খুবই খুশি হয়। রাধাও অনেকদিন পরে সবাইকে পেয়ে ছেলে মানুষই শুরু করে। সন্ধ্যায় সে বাবার সাথে দোলনায় বসে গল্প করছিল। রাধার বাবা বলে এই বাড়িটা সে বিক্রি করে দেবে। এত বড় বাড়ি তার পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না। আগে অনেক ভাড়াটিয়া ছিল, বাড়িটা শোরগোলে মেতে থাকতো, কিন্তু এক এক করে সবাই চলে গেছে। তাই সে বাড়িটা বিক্রি করে দিয়ে রাধার মাকে নিয়ে শহরে রাধার অ্যাপার্টমেন্টে শিফট করতে চায়। এটা শুনে প্রথমে রাধা একটু চমকে ওঠে, তারপরে বলে তার স্বপ্ন ছিল সে শেখর আর সাই বাবা মায়ের সাথে একসাথে বাস করবে। রাধা খুবই আশাবাদী হয়ে কথাগুলো বলছিল। তবে রাধার কথায় তার বাবা বেশ গম্ভীর হয়ে ওঠে। সে এমন এক্সপ্রেশন দেয় যেন রাধার কাছ থেকে সে কোনো অনুচিত বা অসংলগ্ন কথাবার্তা শুনছে। যাই হোক, রাতে সবাই একসাথে খেতে বসে। সাই খেতে যাচ্ছিল না, তাই রাধা তাকে খাইয়ে দেয়। রাতে ঘুম ভেঙে রাধা দেখে সাই একা একা বসে খেলছে। সে সাইকে ডেকে এনে পাশে শুইয়ে দেয়। পরের দিন বাড়ির সবাই মিলে গানের অন্তাক্ষরী খেলছিল। সাই রাধার পাশেই বসেছিল। হঠাৎ রাধা খেয়াল করে সাই কখন উঠে চলে গেছে। তাই সে সাইকে খুঁজতে উঠে যায়। বাড়ির ভেতরে এদিক সেদিক খুঁজতে গিয়ে সে সাইকে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। কাছে গেলে সাই তাকে সামনের একটা বন্ধ ঘরের দিকে ইশারা করে। অনেক বছর আগে ঠিক এই ঘরটাতেই গাঙ্গুটি থাকতো। এই ঘরের দরজার ফুটো দিয়ে রাধা গাঙ্গুটির কালো জাদু করা দেখত। অনেক বছর আগের মতো রাধা আবারও দরজার ফুটো দিয়ে ঘরের ভেতরে তাকায়। সে দেখে মেঝেতে একটা পুতুল পড়ে আছে। এদিকে রাধার মা রাধাকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং দেখে রাধা ওই ঘরের মেঝেতে বসে পুতুল নিয়ে খেলছে। সে রাধাকে ডাক দিলেও রাধা কোনো প্রতিউত্তর দেয় না। তাই মা তাকে হালকা করে ধাক্কা দেয়। এতে রাধা ভীষণ ক্ষেপে যায় আর এমন আচরণ করে যেন সে অন্য কোনো মানুষ।
ভয়ে রাধার মা চিৎকার দিলে বাড়ির সবাই ছুটে সেখানে চলে আসে। তবে রাধা ততক্ষণে স্বাভাবিক আচরণ শুরু করে, কিন্তু সে পুতুলটা নিয়ে খুবই উৎসুক হয়েছিল। সে সবাইকে উৎসাহের সাথে বলে সাই এই পুতুলটা খুঁজে পেয়েছে, তাই সে পুতুলটার নাম দিয়েছে ভাগা ভাই। রাধার মা আতঙ্কিত হয়ে বলে এটা ওই ডাইনিটার পুতুল, এর মধ্যে শয়তান আছে, পুতুলটা এখনই ফেলে দে। কিন্তু রাধা বলে এই যুগে এসো এই ধরনের চিন্তাভাবনা মূর্খতা। সে পুতুলটা ফেলবে না বলে সাইকে নিয়ে পুতুলটাকে গোসল করাতে চলে যায়। পরের দিন রাধার মা রাউতকে ডেকে আনে যাতে সে রাধার ওপর থেকে শয়তানের নজর সরাতে পারে। রাউত আন্টি মন্ত্রতন্ত্র পড়ে রাধার ওপর থেকে শয়তানের নজর সরিয়ে দেয়। এই সময় পুতুল মানে ভাগা ভাইকে কোলে নিয়ে সাই রুমে ঢুকে। রাধা সাইকেও ঠিক রাউতের মতো করে মন্ত্র পড়ে নজর কাটিয়ে দেয়। এরপরে বলে তোমার বাবা এখানে থাকলে আমি তার ওপর থেকেও নজর কাটিয়ে দিতাম। কথাটা বলতেই রাধার মনে পড়ে সে শেখরকে এখনো ভাগাভাইয়ের ব্যাপারে জানায়নি, তাই সে শেখরকে ফোন দেওয়ার জন্য সাইকে নিয়ে চলে যায়। রাধার এমন কাণ্ডে তার মা আরও বিচলিত হয়ে পড়ে। তারপর রাধার বাবা ডাক্তার ধনঞ্জয়কে ফোন করে রাধার বর্তমান মানসিক অবস্থার ব্যাপারে জানায়। ডাক্তার পরামর্শ দেয় রাধাকে যতটা দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করাতে হবে এবং তার বাস্তব রিয়েলিটিটা উপলব্ধি করাতে হবে। রাধার বাবা এবার আরও চিন্তিত হয়ে পড়ে। সে হয়তো রাধাকে জটিল চিকিৎসার ভেতরে নিয়ে যেতে চাইছিল না। তো পরের দিন রাধার মা একজন সাধু বাবাকে ডেকে আনে। সাধু বাবা গাঙ্গুটির ঘরটাকে পরিশুদ্ধ করে দেয় এবং রাধার মাকে একটা মন্ত্রপুত সুতা দিয়ে যায় আর সেটা রাধার হাতে বেঁধে দিতে বলে। সাধু বাবার কথা মতো সে রাধার হাতে সুতোটা বেঁধে দেয়। রাধা মায়ের সাথে কিছুক্ষণ খোশ গল্প করে। এরপরে সে মায়ের কাছে পুরনো স্টোর রুমের এবং ট্রাঙ্কের চাবি চায়। সে তার ছোটবেলা জিনিসপত্রগুলো নেড়েচেড়ে দেখতে চায়। প্রথমে মা দিতে রাজি না হওয়ায় রাধা বেশ ক্ষেপে যায়, তাই মা তাকে চাবি দিয়ে দেয়। এরপর রাধা তার দুই কাজিন প্রিয়াঙ্কা এবং রেভাতিকে নিয়ে স্টোর রুমে যায়। সেখানে একটা ট্রাঙ্কে রাধার ছোটবেলার জিনিসপত্র ছিল। ট্রাঙ্ক খুলে তারা বিভিন্ন জিনিসপত্রের সাথে একটা পুতলা পায়। পুতলার ভেতরে প্ল্যানচেটের গুটি ছিল যা দিয়ে মৃত মানুষের আত্মাকে আহ্বান করা যায়। তাদের এক আন্টি এগুলো আমেরিকা থেকে পাঠিয়েছিল। রাধার মাথায় হঠাৎ ঝোঁক আসে, চল প্ল্যানচেট করে দেখি কোনো আত্মা আসে কিনা। তো কৌতূহলের কারণে তারা তিনজনে গুটি চেলে আত্মাদের আহ্বান করতে শুরু করে। এই গুটিগুলো আমাদের লুডুর গুটির মতো, তবে এক একটা গুটিতে বিভিন্ন অ্যালফাবেট লেখা ছিল এবং মোট 7টা গুটি ছিল। গুটি চাল দেবার পরে যে অ্যালফাবেটগুলো ওপরের দিকে থাকবে সেগুলো সাজিয়ে যে নামটা উঠবে সেই নামের আত্মাটাই হাজির হবে। নিয়মটা মোটামুটি এইরকমই ছিল আর কি। তোর প্রতিবারই চাল দেবার পরে দেখা যায় এলোমেলো অ্যালফাবেট পড়েছে, এগুলো সাজিয়ে কোনো নামই পাওয়া যায় না। এভাবে খেলতে খেলতে এক পর্যায়ে রাধা বেশ হাইপার হয়ে যায়। সে এমনভাবে আত্মা আহ্বান শুরু করে যেন মনে হচ্ছিল সে কোনো আধ্যাত্মিক জগতে চলে গেছে। তার এই পরিস্থিতি দেখে প্রিয়াঙ্কা এবং রেভাতি তাকে জোর করে তুলে নিয়ে চলে যায় আর গুটিগুলো সেখানেই মেঝেতে পড়ে থাকে। রাতে রাধা ঘুম ভেঙে দেখে সাই তার পাশে নেই, তাই সে উঠে সাইকে খুঁজতে শুরু করে। সে সাইকে গাঙ্গুটির ঘরে ভাগাভাইয়ের সাথে বসে থাকতে দেখতে পায়। এখানে বসে থাকার কারণ জিজ্ঞেস করলে সাই বলে সে ভাগাভাইয়ের সাথে গল্প করছে, এত রাত খেলার সময় না। এই জন্য রাধা সাইকে নিয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু রাধা ঘুমিয়ে গেলে সাই আবারও উঠে আসে এবং ভাগাভাইয়ের সাথে খেলতে শুরু করে। পরের দিন রাধা শহরে ফিরে যাবার জন্য রেডি হচ্ছিল। রাধার মা সাথে একজন ড্রাইভারকে নিয়ে যাবার জন্য বলছিল। এতে রাধা বেশ রেগে যায় এবং কোনো কারণে অমনোযোগী হয়ে পড়ে। এরপরে হঠাৎ কি মনে পড়ার ভঙ্গিতে বলে সে আজ শেখরের সাথে কথা বলেনি, এই জন্য সে শেখরকে ফোন দিয়ে কথা বলতে শুরু করে। এ সময় রাধার বাবা এসে বলে সেও শেখরের সাথে কথা বলবে। ফোনটা নিতে চাইলে রাধা খুব টেনশনে পড়ে যায় আর এটা সেটা অজুহাত দেখাতে থাকে। তখন তার বাবা জোর করে ফোনটা নিয়ে দেখে ফোনটা ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। এই ফোনটা অন পর্যন্ত হয় না, অথচ এই ফোন থেকেই রাধা শেখরের সাথে এতদিন ধরে কথা বলছিল। ব্যাপারটা ধরা পড়ে যাওয়ায় রাধা হাউমাউ করে কাঁদতে শুরু করে এবং বলে সে শেখর এবং সাই গাড়িতে ঘুরতে বেরিয়েছিল। তখন সামনে থেকে আসা একটা ট্রাকের সাথে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর এই দুর্ঘটনায় শেখর মারা যায়। কিন্তু রাধার স্মৃতিতে শেখর এখনো বেঁচে আছে। সে এক মুহূর্তের জন্য বিশ্বাস করে না শেখর মরে গেছে। এই জন্য সে কল্পনায় ভেবে নেয় শেখর বিদেশে আছে আর রোজ তার সাথে ফোনে কথা হয়। যাই হোক, এরপরে রাধা শহরে চলে আসে এবং স্বাভাবিকভাবে জীবনযাপনের চেষ্টা করে, কিন্তু তার ডিপ্রেশন কিছুতেই কাটছিল না। তাই সে ডাক্তার রেশমি নামের নতুন সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সেলিং এর জন্য যায়। ডাক্তার রেশমি জিজ্ঞেস করে কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাধা প্রথমে বলে 18 মাস, তারপরেই উত্তর চেঞ্জ করে বলে 2 বছর।
এই অ্যাক্সিডেন্টের পরেই করোনার প্রাদুর্ভাব বেড়ে যায় এবং লকডাউন শুরু হয়। রেশমি রাধাকে আরও বেশ কিছু প্রশ্ন করে, তবে রাধা কোনো প্রশ্নেরই ঠিকঠাক উত্তর দিচ্ছিল না। তার খাপছাড়া উত্তর দেখে রেশমি বুঝতে পারে রাধার মাথায় কোনো গন্ডগোল আছে। তো সেদিনের মতো সেশন শেষ করে রাধা বাড়ি ফিরে আসে। রাধা একজন ফ্রিল্যান্সার ছিল। রাতে সে নিজের কাজ করছিল, তখন সে কেমন ঘসঘসে ফিসফিস শুনশান টুংটাং সাউন্ড শুনতে পায়। ভৌতিক সাউন্ডে তার গায়ে কাটা দিয়ে ওঠে, তবে শীঘ্রই সে নিজেকে সামলে নেয় এবং ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমের ভেতরেই আবার সে চমকে জেগে ওঠে। রাধার ঘুম না হওয়া কমন সমস্যা ছিল। তো পরের দিন সকালে রাধা জগিং করতে বের হয়। জগিং করে ফিরলে বাড়ির কাজের লোক তাকে ভয়ে ভয়ে বলে সাইয়ের পুতুলটার কোনো ঝামেলা আছে। পুতুলটা একে একেই এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে যায়। তার একা বাড়িতে থাকতে খুব ভয় লাগে। সবসময় মনে হয় কেউ তাকে দেখছে। রাধা কাজের লোকের কথায় তেমন গুরুত্ব দেয় না, তবুও সে একই কথা বারবার বলায় রাধা বেশ রেগে গিয়ে বকাঝকা করায় সে চুপ করে যায়। রাতে রাধা নিজের কাজ নিয়ে কম্পিউটারে বসেছিল। ক্লায়েন্ট তাকে একটা কাজ দ্রুত জমা দেবার জন্য প্রচুর প্রেশার দিচ্ছিল, অথচ ডেডলাইনের ভেতরে কাজটা ডেলিভারি দেওয়া প্রায় অসম্ভব। তো ব্যাপারটা নিয়ে রাধা খুব টেনসড হয়েছিল। এই সময় সে বাচ্চাদের হাসির খিলখিলে আওয়াজ শুনতে পায়। সাই তো কখনো এভাবে হাসে না, তাই রাধা বেশ চমকে ওঠে। সে সাইয়ের খেলার ঘরে গিয়ে দরজা খুলতেই একটা দড়িতে ঝোলানো মাংকি পুতুল তার সামনে ঝুলে পড়ে। এতে রাধা খুবই ঘাবড়ে যায়। একে তো সে টেনশনে আছে, তার উপরে আবার এই ধরনের ফাজলামোতে সে খুবই ক্ষেপে যায়। সে সাইকে খেলার ঘর থেকে টেনে নিয়ে গিয়ে খুব বকাঝকা করে। সে এত জোরে চিল্লাচ্ছিল যে বাইরের রাস্তার লোকেরা পর্যন্ত শুনতে পাচ্ছিল। অবশ্য কিছুক্ষণের ভেতরে রাধা শান্ত হয়ে যায় এবং সাইকে নিয়ে খেতে বসে। রাধা সাইকে বলে পুতুলকে এভাবে দড়িতে ঝোলানোর কি দরকার ছিল। সাই বলে সে পুতুলকে দড়িতে ঝোলায়নি, বরং ভাগাভাই পুতুলটা ঝুলিয়েছে। রাধা বিরক্ত হয়ে বলে ভাগাভাই প্রাণহীন জড়বস্তু, ওটা কিভাবে আরেকটা পুতুলকে ঝোলাবে। সাই তখন বলে ভাগাভাই মোটেও প্রাণহীন না, ওটারও প্রাণ আছে। ভাগাভাই আমার সাথে খেলা করে, কথা বলে, নাচে, এমনকি গানও গায়। সাইয়ের কথা শুনে রাধা বুঝতে পারছিল না সে কি উত্তর দেবে। পরের দিন সে ডাক্তার রেশমির কাছে আবারও কাউন্সেলিং এর জন্য যায়। এবার সে রেশমিকে জিজ্ঞেস করে সে ভূতপ্রেত বা প্যারানর্মাল জিনিসে বিশ্বাস করে কিনা। রেশমি রাধাকে এই প্রশ্নের কারণ জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা উত্তর দিতে শুরু করে এবং বলে তার হরর জনরা খুবই পছন্দ। এই জন্য সে প্রায় সিনেবাস ইউটিউব চ্যানেল থেকে হরর সিনেমাগুলোর এক্সপ্লেনেশন দেখে। এছাড়া সে একটা হরর উপন্যাসও লিখছিল। উপন্যাসের কাহিনী অনেকটা এরকম, একজন ডাইনি তার মৃত স্বামীর আত্মাকে দুনিয়ায় ব্যাক আনার চেষ্টা করছে। কাহিনীটা বলার সময় রাধা এমন ভান করছিল যেন সে নিজের কাহিনীই বলছে। রেশমি রাধার লেখা উপন্যাসটা দেখতে চাইলে সে ইতস্তত করে বলে এটা সে ছোটবেলায় ডায়েরিতে লিখেছিল, সেই ডায়েরিটা কে জানে কোথায় হারিয়ে গেছে। এই বলে রাধা তাড়াহুড়ো করে উঠে চলে যায়। বাড়ি ফিরে রাতে রাধা নিজের কাজে বসেছিল। পাশের জানালা থেকে কেমন গা ঝিরঝিরে বাতাস আসছিল, তাই সে উঠে গিয়ে জানালার গ্লাসটা টেনে দেয়। তখনই সে জানালার গ্লাসে এক মুহূর্ত দেখতে পায় কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। রাধা এটা দেখে আটকে ওঠে। মনের ভুল ভেবে সে শিওর হবার জন্য জানালার গ্লাসটা সরিয়ে আবারও টেনে দেয়, কিন্তু এবারও সেম ঘটনা ঘটে। অশরীরটা এক মুহূর্ত দেখা দিয়েই মিলিয়ে যায়। এরপর রাধা একটা চিকন সুরে গান শুনতে পায়, তাই সে সাইয়ের খেলার ঘরে গিয়ে দেখে সাই ভাগাভাইকে চেয়ারে বসিয়ে রেখে নিজে মেঝেতে বসে ভাগাভাইকে গান শোনাচ্ছে। এটা দেখে রাধা খুব রেগে যায়। সাই দিন দিন কল্পনার দুনিয়ায় হারিয়ে যাচ্ছে, এই জন্যই তার রাগটা হচ্ছিল। তাই রাধা ভাগাভাইকে তুলে বাইরে নিয়ে গিয়ে ডাস্টবিনের ভেতরে ফেলে দেয়। ডাস্টবিনে ফেলার সময়ে রাধার হাতে মায়ের বেঁধে দেওয়া রক্ষা কবচ সুতোটা খুলে পড়ে যায়। এরপর সে ফিরে এসে সাইয়ের খেলনাগুলো গোছানোর সময়ে একটা পুরনো ডায়েরি পায়। ডায়েরিটা এখানে কিভাবে এলো এটা সে বুঝতে পারছিল না। তবে পরের দিন সে ডাক্তার রেশমির কাছে গিয়ে ডায়েরিটা দেখায় এবং জিজ্ঞেস করে রেশমি ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করে কিনা। উত্তরের অপেক্ষা না করে রাধা আতঙ্কিত স্বরে বলে সে যখন ছোট তখন তাদের বাড়িতে গাঙ্গুটি নামের একজন তান্ত্রিক থাকতো। গাঙ্গুটি ব্ল্যাক ম্যাজিক চর্চা করত বলে সবাই তার ভয়ে অস্থির হয়ে থাকতো। তাছাড়া গাঙ্গুটিকে এসব খারাপ কাজ বন্ধ করতে বললে সে শোনা তো দূরে থাক, উল্টো তাদের ক্ষতি করার থ্রেট দিত। এই জন্য একদিন গ্রামের সবাই মিলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেয়। তবুও সে থেমে থাকে না। পরের দিন সে আবারও রাধাদের বাড়িতে উপস্থিত হয়। বাড়িতে এ সময় বড়রা কেউ ছিল না, শুধু রাধাই ছিল। গাঙ্গুটি রাধাকে বলে ঘরে তার বেশ কিছু জিনিসপত্র রয়ে গেছে, সে ওগুলি নিতে এসেছে। তাই রাধা যেন তার এখানে আসার ব্যাপারে কাউকে কিছু না বলে। এরপরে গাঙ্গুটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাধা দরজার ফাঁক দিয়ে দেখতে পায় গাঙ্গুটি তার কালো জাদুর আসর বসিয়েছে। ভাগাভাই পুতুলটা সামনে রেখে গাঙ্গুটি নানান রিচুয়াল শুরু করে।
কিছুক্ষণ পরে রাধার বাবা মা বাড়িতে ফিরে আসে এবং দরজা ধাক্কিয়ে গাঙ্গুটিকে বের করে দেয়। গাঙ্গুটি একটা শয়তানি হাসি দিয়ে বলে ওরা যেহেতু গাঙ্গুটিকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই গাঙ্গুটির প্রতিশোধ নিতে রাধার ওপরে কালো জাদু করেছে। রাধা তার সারা জীবনে কখনোই শান্তি পাবে না। তো এই ঘটনার পরে রাধা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তাকে সুস্থ করতে ডাক্তার কবিরাজ কিছু বাদ দেওয়া হয় না। অনেক প্রচেষ্টা এবং পূজা অর্চনার পরে রাধা সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই থেকে আজ পর্যন্ত রাধার জীবনে সমস্যা লেগেই আছে। রেশমি জিজ্ঞেস করে গাঙ্গুটি এখন কোথায় আছে। রাধা জানায় গ্রাম থেকে বের করে দেবার কিছুদিন পরে নদীতে গাঙ্গুটির লাশ পাওয়া যায়, তবে কেউ জানতে পারেনি সে কিভাবে মারা গেছে। যাই হোক, কথাগুলো বলতে বলতে রাধার খেয়াল হয় সে সাইকে প্রতিবেশীর বাড়িতে রেখে এসেছে, তাই সে দ্রুত উঠে পড়ে। তবে রাধা চলে যাবার আগে রেশমি তার কাছ থেকে আগের সাইকিয়াট্রিস্ট ধনঞ্জয়ের ফোন নম্বর নেয়। যদিও রাধা নম্বরটা দিতে চাইছিল না, তবে রেশমি ভুজুং ভাজুং বুঝিয়ে ফোন নম্বরটা নিয়ে নেয়। রাধা চলে যাবার পরে রেশমি ডায়েরিটা ভালোভাবে দেখে। ডায়েরিতে বেশ কিছু মন্ত্র লেখা ছিল। রেশমি মন্ত্রগুলোর ফটো তুলে তার এক বন্ধুকে পাঠিয়ে এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। রেশমির বন্ধু জানায় এগুলো শয়তানি মন্ত্র। এই মন্ত্রগুলো খুবই ডেঞ্জারাস এবং পাওয়ারফুল, এমনকি মৃত আত্মাদের জাগিয়ে তোলার মতো পাওয়ারও এই মন্ত্রগুলোতে রয়েছে। তো এরপরে রেশমি রাধার দেওয়া ধনঞ্জয়ের নম্বরে ফোন করে, কিন্তু দেখা যায় এটা ডাক্তার ধনঞ্জয়ের নম্বর না, বরং এটা রাধার কাজিন প্রিয়াঙ্কার নম্বর। রেশমি প্রিয়াঙ্কার কাছ থেকে ধনঞ্জয়ের নম্বর কালেক্ট করে তাকে ফোন দেয় এবং রাধার ভয়াবহ মানসিক কন্ডিশনের কথা জানতে পারে। যাই হোক, এদিকে রাধা বাড়ি ফিরে ডাস্টবিনে খেয়াল করে দেখে ভাগাভাই পুতুলটা সেখানে নেই। তবে সে ব্যাপারটা গুরুত্ব না দিয়ে ঘরে চলে যায়। রাতে রাধা টিভি দেখছিল, তখন তার বাড়ির কলিং বেল বেজে ওঠে। সে দরজার ফুটো দিয়ে তাকিয়ে দেখে তার মৃত স্বামী শেখর দাঁড়িয়ে আছে। এটা দেখে রাধার ভয়ে আতঙ্কে প্রাণ যায় যায় অবস্থা। নিজেকে সামনে নিয়ে রাধা আবারও দরজার ফুটো দিয়ে বাইরে তাকায়, তবে এবার সে আর শেখরকে দেখতে পায় না। রাধা দ্রুত ডিপ্রেশন কমানোর কয়েকটা ট্যাবলেট খেয়ে নেয়, তবে এতেও কাজ হয় না, বরং শেখর এবার দরজা জানালা ধাক্কাধাক্কি করে রাধাকে দরজা খোলার জন্য বলে। রাধা এবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ছুটে সাইয়ের খেলার ঘরে চলে যায় সে ঠিক আছে কিনা দেখার জন্য। সাই ভাগা ভাইকে কোলে বসিয়ে খেলছিল। রাধা কাছে যেতেই পুতুলটা তাকে চড় মেরে দেয়। রাধা অবাক হয়ে ভাগা ভাইয়ের দিকে তাকাতেই দেখে সেটা তার দিকে মাথা ঘোরাচ্ছে। এটা দেখে সে আরো ঘাবড়ে যায়। এদিকে শেখর বাইরে থেকে অনর্গল দরজা জানালা ধাক্কাধাক্কি করেই যাচ্ছিল। রাধা নিচে যেতেই শেখর এবার বাইরে থেকে একটা টপ দিয়ে আঘাত করে দরজা ভেঙে ফেলে। তখন নিজেকে ডিফেন্ড করতে রাধা হাতের কাছে ছুরি, প্লেট যা কিছু পায় তাই শেখরের দিকে ছুটতে শুরু করে। একটা কাচের জারের আঘাতে শেখরের কপালে বেশ খানিকটা ইনজুরি হয়। এ সময় খেলার ঘর থেকে সাইয়ের ডাক শুনে রাধা উপরে চলে যায়, কিন্তু সে সাইকে রুমের ভেতরে পায় না। চেয়ারে তখনও ভাগাভাই বসেছিল। রাধা ভাগাভাইকে তুলে এক কোণায় আছাড় দিয়ে ফেলে দেয়। এরপরে বারান্দায় গিয়ে দেখে সাই মৃততান্ত্রিক গাঙ্গুটির সাথে হাত ধরে খেলা করছে। এই দৃশ্য দেখে রাধার আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলা উচিত, অথচ সেও ওদের সাথে স্বাভাবিকভাবে খেলতে শুরু করে। এ সময় রাধার বাড়িতে ডাক্তার রেশমি চলে আসে। রেশমি সেখানে শেখরকে দেখে অবাক হয়ে যায়, কারণ রাধা বলেছিল শেখর অ্যাক্সিডেন্টে মারা গেছে। এদিকে রাধা শেখর আর রেশমিকে দেখে কনফিউজড হয়ে যায়। গাঙ্গুটি রাধার কনফিউশন আরো বাড়িয়ে দেয়। সে রাধাকে বলে ওরা কেউ রিয়েল না, ওরা তোর হ্যালুসিনেশন, তুই ওদেরকে মেরে ফেল। প্রথমে রাধা একটু দ্বিধার মধ্যে পড়ে যায়, কিন্তু তারপরেই রাধা ওদের দুজনের ওপরে অ্যাটাক করে। বিশেষ করে রেশমিকে সে অনেক মারধর শুরু করে। সে রেশমিকে প্রায় মেরেই ফেলেছিল। তবে সৌভাগ্যবশত ওই সময়ে ডাক্তার ধনঞ্জয় চলে আসে এবং শেখরকে সাথে নিয়ে রাধাকে ধরে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। এতে রাধা কয়েক মুহূর্তের ভেতরেই অচেতন হয়ে যায় এবং তার ভ্রম থেকে গাঙ্গুটিও বিলীন হয়ে যায়। তো এরপরে রাধাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন প্রশ্ন হলো, রাধার ভাষ্যমতে শেখর তো মারা গিয়েছিল, তাহলে সে আবার ব্যাক আসলো কিভাবে? অ্যাকচুয়ালি রাধার মূল সমস্যা হলো সে অত্যন্ত কল্পনার প্রবণ। ছোটবেলা থেকেই রাধা অতিমাত্রায় কল্পনার জগতে ডুবে থাকত, ফলে সে ধীরে ধীরে বাস্তব দুনিয়া ভুলে যেতে শুরু করে। ছোটবেলায় গাঙ্গুটির ঘটনাটা তার মনে ব্যাপক প্রভাব ফেলে। সে গাঙ্গুটির কালো জাদুর কথাটা সিরিয়াসলি নিয়ে নেয়, ফলে সে কল্পনা করতে থাকে। কালো জাদুর প্রভাবে তার জীবন অন্যরকম হয়ে গেছে। তার এই কল্পনার জগৎ এতটাই প্রকট হয়ে ওঠে যে সে পাগলামি শুরু করে দেয়। তখন ডাক্তার ধনঞ্জয় তার চিকিৎসার দায়িত্ব নেয়। দীর্ঘদিন চিকিৎসার পরে রাধা স্বাভাবিক হয়ে ওঠে। এরপরে কয়েক বছর সে স্বাভাবিকই ছিল। পরবর্তীতে তার শেখরের সাথে প্রেম হয় এবং বিয়েও হয়। যদিও রাধা অতীতের কথা শেখরকে জানিয়েছিল, শেখর সব জেনে শুনে রাধাকে বিয়ে করে
এবং ম্যারিড লাইফে তারা খুব সুখী ছিল। কিন্তু সমস্যা শুরু হয় অ্যাক্সিডেন্ট থেকে। সেদিন রাধা এবং শেখর একসাথে ঘুরতে বেরিয়ে তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। তবে অ্যাক্সিডেন্টে কেউই মারা যায়নি। শেখর একটু আহত হলেও সে বেঁচে গিয়েছিল। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো রাধার সাই নামের কোনো মেয়ে বাস্তবে ছিলই না। তাদের গাড়ির অ্যাক্সিডেন্টটা যখন হয় তখন রাধা 3 মাসের প্রেগনেন্ট ছিল। অ্যাক্সিডেন্টে রাধার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। মূলত এই ঘটনার পরেই রাধার মানসিক সমস্যা শুরু হয়। সে নিজের মিসক্যারেজের ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিল না। এর কিছুদিন পরে শেখর বিদেশে চলে যায় আর রাধা বাড়িতে একা হয়ে যায়। এরপরই আবার করোনার জন্য পুরো দেশ লকডাউন করে দেওয়া হয়। ফলে রাধার বাইরে বের হওয়া বন্ধ হয়ে যায়। একা বাড়িতে থাকতে থাকতে রাধা আবারও নানান জিনিস কল্পনা করতে শুরু করে। তার ছোটবেলার মানসিক সমস্যা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। তো রাধার অ্যাপার্টমেন্টের পাশের অ্যাপার্টমেন্টে নতুন ভাড়াটি এসেছিল। তাদের একটা মেয়ে ছিল যার নাম সাই। রাধা বারান্দা থেকে সাইকে দেখে ভাবত, ও যদি আমার মেয়ে হতো তাহলে আমি ওর সাথে অনেক আনন্দ করতে পারতাম। রাধা নিজের একাকিত্ব বোরিং লাইফ পাল্টানোর জন্য সাইকে নিজের মেয়ে হিসেবে কল্পনা করতে শুরু করে। তার সারাটা দিন সাইকে কল্পনা করেই কাটতে থাকে। ফলে একসময় সে সাইকে বাস্তবেও নিজের মেয়ে ভাবতে শুরু করে। কল্পনা এবং বাস্তবের তফাৎটা সে ভুলে যায়। এমনকি দূর থেকে সাইয়ের ফটো তুলে সেটা এডিট করে নিজের সাথে বসিয়ে সেগুলো দেয়ালেও টানিয়ে রাখে। পরিচিত আত্মীয় সবাইকেই সে সাইয়ের গল্প শোনাতো। শেখর প্রথমের দিকে রাধাকে এই ব্যাপারে কিছু না বললেও তার পাগলামি প্রকট হয়ে গেলে শেখর তাকে বোঝানোর চেষ্টা করে তাদের কোনো মেয়ে নেই। এতে রাধা খুব রেগে যায় এবং শেখরের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পাশাপাশি সে তার কল্পনায় নতুন একজন কাল্পনিক শেখরকে তৈরি করে নেয় যে তার সব কথা শুনবে। এভাবে সে কল্পনায় এমন একটা দুনিয়া তৈরি করে নেয় যেখানে তার ইচ্ছেতেই সবকিছু চলবে। তো এই ছিল রাধার মেইন সমস্যা। যাই হোক, বেশ কিছুক্ষণ পরে রাধার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে সে স্বাভাবিক আচরণ করে। সে শেখর এবং রেশমির কাছে ক্ষমা চায়। এর কিছুদিনের ভেতরে রাধা স্বাভাবিক জীবনে ফিরে আসে। রাধার বাবা মা শহরে রাধার অ্যাপার্টমেন্টে শিফট করে এবং রাধার সুস্থতার উপলক্ষে পুজোর ব্যবস্থা করে। একদিন রেশমি ডাক্তার ধনঞ্জয়ের সাথে রাধার কন্ডিশনের ব্যাপারে কথা বলছিল। সে ধনঞ্জয়কে জিজ্ঞেস করে, রাধা তো ভাগাবাই পুতুলটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল, তাহলে সেটা আবার ঘরে ফিরে আসলো কিভাবে? ধনঞ্জয় লজিক দেখায়, হয়তো রাধা কল্পনায় পুতুলটা ডাস্টবিনে ফেলেছিল, অথবা সে পুতুলটা বাইরে ফেলেইনি, অবচেতন মনে মিথ্যা বলেছিল। বাস্তবিকভাবে ধনঞ্জয়ের লজিক ঠিকই ছিল, তবুও রেশমির মনে কিছু একটা খটকা থেকেই যায়। এদিকে রাধাদের পুরনো বাড়িটা লোকজন দিয়ে পরিষ্কার করা হচ্ছিল। রাধা তার কাজিনদের সাথে যে প্ল্যানচেট গুটি দিয়ে আত্মা আহ্বান করেছিল সেগুলো এখনও ওইভাবেই মেঝেতে পড়েছিল। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো গুটিগুলোর অ্যালফাবেট এমনভাবে অ্যালাইন হয়েছিল যা সাজালে একটা নাম পাওয়া যায়, আর সেই নামটা হলো গাঙ্গুটি। কে জানে সেদিন সত্যি গাঙ্গুটির আত্মা জেগে উঠেছিল নাকি এটা নিতান্তই কাকতালীয় ছিল? দর্শক, আপনাদের কি মনে হয়? যাই হোক, যে মানুষ যত বেশি নিঃসঙ্গ তার কল্পনার প্রবণতাও তত বেশি। তাই যতটা সম্ভব হাসি খুশি থাকবেন, মানুষের সাথে মেশার চেষ্টা করবেন। বিশেষ করে শিশুদের কখনো একা রাখবেন না, তাদের পর্যাপ্ত খেলাধুলার সুযোগ দেবেন। বিশ্বজুড়ে অন্তত 20% কিশোর কিশোরী মানসিক ডিপ্রেশনে ভোগে। এর মধ্যে 50% সমস্যা শুরু হয় 14 বছর বয়সের মধ্যেই। তাই কল্পনার দুনিয়ায় হারিয়ে যাতে আপনার সন্তানেরও জীবন নষ্ট না হয়ে যায় এই ব্যাপারে এক্সট্রা সতর্ক থাকবেন। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।